অ্যাকাউন্টিং জোন সারা বাংলাদেশের স্টুডেন্টদের কথা বলে। আমি সারা বাংলাদেশের স্টুডেন্টদের কথাই বলছি। অনার্সে যে স্টুডেন্টগুলো অ্যাডমিট নেয়, অনার্স কমপ্লিট করতে করতে বা মাস্টার্সে যেতে যেতে, মাস্টার্স যাওয়ার আগে 1/3 স্টুডেন্ট যে কোনোভাবেই ঝরে পড়ে। এর মধ্যে পজিটিভ কারণও আছে, তবে নেগেটিভ কারণই বেশি। অনার্স কোনো সার্টিফিকেট বেসড লেখাপড়া না। ওপেন ইউনিভার্সিটি ডিগ্রি এগুলো সার্টিফিকেট বেসড, অনার্স না। অনার্স একটা ক্যারিয়ার বেসড। স্পেশালি কোনো একটা সাবজেক্টের উপরে সে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় বলে সে অনার্সে ভর্তি হয়েছে ওই স্পেসিফিক সাবজেক্টে। স্পেসিফিক সাবজেক্ট নিয়ে সে যখন লেখাপড়া করবে, তার লেখাপড়াটা হয় রিসার্চ বেসড, অ্যানালাইসিস বেসড, প্র্যাকটিক্যাল বেসড, ফিল্ড ওয়ার্কিং এখানে আছে। এই জন্য তার একটা এসি প্রুফ রুম দরকার, নয়েজ ফ্রি, সাউন্ড প্রুফ রুম, কমফোর্টেবল বিছানা থাকবে, তার কম্পিউটার থাকবে, নিজস্ব চেয়ার টেবিল থাকবে, খাবার দাবারের বন্দোবস্ত থাকবে, জামা কাপড় পরিষ্কার করার বন্দোবস্ত থাকবে, তার অসুস্থ হলে তার টেক কেয়ার করার ব্যবস্থা থাকবে, তার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস থাকবে, পকেট মানি থাকবে লাগবে। একটা সার্কেল কমপ্লিট হওয়ার পর তোমাদের সামনে যে বিষয়গুলো সামনে উঠে আসবে, আমি সেই বিষয়গুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি। শুধু একাডেমিক অ্যাবিলিটি আছে, ব্যাগ গুছিয়ে রঙিন চশমা লাগিয়ে স্বপ্নে ভেসে চলে আসলাম অনার্স কমপ্লিট করতে, অনার্সে অ্যাডমিট নিয়ে নিলাম। এটা খুব কঠিন পথ। ঘর থেকে বেরোলেই বোঝা যায় বাবার ছায়া আর মায়ের থালা কতটুকু মূল্যবান ছিল। এই আমি ঘরে কখনো করলা ভাজি খেতাম না, বাইরে যখন করলা ভাজি কিনে খেতে হয়েছিল তখন বুঝতে পেরেছিলাম যে মায়ের হাতের করলা ভাজির যা স্বাদ, কিন্তু তার কোনো কদর বুঝিনি। ঘর থেকে বেরোলে আসলে ঘরের কদর বোঝা যায়। আমি বলছি না যে অনার্স কমপ্লিট করার জন্য খুব ধনী হতে হবে, টাকা পয়সা হতে হবে, জমিদার হতে হবে না। মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকতে হয়। মিনিমাম একটা ব্রেক ইভেন পয়েন্ট হলেও চলে। নেগেটিভে আমাদের একটা স্টুডেন্ট অনার্স কমপ্লিট করার জন্য চলে এসেছে। মা গ্রামে এর বাড়ি সে বাড়ি কাজ করে বেড়ায়, সেটার বাবা সে এসে এখানে সিকিউরিটি গার্ডের কাজ চাকরি নিয়েছে। সারা রাত সিকিউরিটি গার্ডের কাজ করবে, চাকরি করবে, আর দিনের বেলা লেখাপড়া করবে। কি ভয়ঙ্কর! ঢাকা শহরের মতো একটা ব্যয়বহুল শহরে সে কোন রকম প্ল্যান ছাড়ে চলে এসেছে। এই ছেলেটা খাবে কোথায়, ঘুমাবে কোথায়, ওসব বিষয়গুলো দেখবে কে? আপন আপন বলতে কেউ নেই। এত বড় একটা হুমকির মধ্যে সে নিজেকে ফেলে দিয়েছে। বছর না ঘুরতেই সে তার ভর্তি কমপ্লিট করে আবার গ্রামে চলে গেল। শুধু সেমিস্টার ফি দিলেই লেখাপড়া অনার্সের জন্য রসদ কমপ্লিট হয়ে যায়। এখানে নিজের বই পুস্তকের বিষয় আছে, যদি বাসা ভাড়া নিয়ে থাকতে হয় সেইটার খরচপাতি আছে, খাবার দাবারের খরচ আছে, জামা কাপড়ের খরচ আছে, যানবাহনের খরচ আছে।
আমার এক ভাই যিনি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এই মার্কেটিং ডিপার্টমেন্টে ছিলেন। ভাইয়ের বাবা ছিলেন না। মা যে তাদের যে বসত ভিটাটা ছিল সেটা বিক্রি করে দিয়েছে। 4.5 লাখ টাকা বিক্রি করেছিলেন তখন। 1 লাখ টাকা মা নিজের কাছে রেখেছিলেন, আর 3.5 লাখ টাকা ভাইয়াকে দিয়ে দিয়েছিলেন। বলছিলেন এটা অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেওয়ার জন্য এবং তার লেখাপড়া খরচ এখান থেকে চালানোর জন্য। মা বাড়ি বিক্রি করে দিয়ে ভাড়া বাসায় যেয়ে উঠলেন। উঠান বাগান করে বা এটা সেটা করে বা বাবার বাসা থেকে চাল টাল এনে তিনি নিজেকে ম্যানেজ করে নিতে পারবেন। এই যে ভাই লেখাপড়া করার জন্য ঢাকা শহরে আসলেন, তিনি কিন্তু 3.5 লাখ টাকা ব্যাংকে নিয়ে এসেছিলেন। ব্রেক ইভেন পয়েন্টে কিন্তু আছেন, কিন্তু নেগেটিভে ছিলেন। লাগে নলেজ পারচেজ করতে টাকা পয়সা লাগে। অনার্স কমপ্লিট করার সময় যার রসদ যত বেশি থাকবে তার রাস্তাটা তত প্রশস্ত হয়, আর অনার্সে যার রসদ যত কম থাকবে তার চলার পথ অত ন্যারো হয়ে যায়। ইট ইজ এ জার্নি, ইট শুড বি কমপ্লিটেড। মাঝপথে থেমে গেলে লাভ নেই, ক্ষতি। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমাদের অনেক পূর্বপুরুষ আছেন, অনেক ধনীও ছিলেন, এখনো আছেন। বর্তমান বাস্তব ক্ষেত্রে দেখলে দেখা যায় নবাবপুর বা কারণ বাজার, শ্যামবাজার, বড় বড় আড়তে দেখতে দেখা যায় অনেক বড় বড় ধনী আছেন, কিন্তু তারা কিন্তু অনার্স কমপ্লিট করেন। রিজিক শুধু অ্যাকাউন্টিং এর মধ্যে আল্লাহ রাখেননি, সামর্থ্যের মধ্যে থাকতে হবে। আমি সামর্থ্যের বাহিরে যদি নিজেকে নিয়ে যাই বিপদগ্রস্ত হয়ে যাব। একমাত্র চাকরি খাওয়ায় না, অ্যাকাউন্টিং খাওয়ায় না, জমিন খাওয়ায় না, চাকরি বাকরিও খাওয়ায় না, ব্যবসা বাণিজ্য খাওয়ায় না, খাওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের মালিক তিনি। আমার সামর্থ্যের মধ্যে আমাকে দেখতে হবে, না নিজেকে বিপদগ্রস্ত করা, না পরিবারকে ঋণগ্রস্ত বা বিপদগ্রস্তের মধ্যে ফেলার কোনোভাবেই সমীচীন হবে না। শুধু অনার্স কমপ্লিট করলাম, দ্যাটস নট ইনাফ। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর 2টা বছর একটা ভালো একটা জবে নিজেকে প্লেস করার জন্য লেগে যায়। ওই সময়টায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা বা সিভি ড্রপ করা, সিভির একটা আহ, খরচ আছে, যাওয়া আসা একটা খরচ আছে, এগুলো মেনটেন করা। 2টা বছর লেগে যায় চাকরি মানে একটা ভালো জবে নিজেকে প্লেস করতে। ছোটখাটো চাকরি হয়তো এটার পরে এটার পরে এটা, একটা প্লেসমেন্টে যাওয়া, চাকরির জন্য আবার লেখাপড়া, সবকিছু মিলিয়ে এটা একটা বড় একটা জার্নি। তো আমরা যারা অনার্স করতে চাই তারা এই বিষয়গুলো ভেবে দেখবো, বা এই বিস্তারিত বিষয়গুলো মানে আরো বেশি আলোচনা করা যেতে পারে, জানা যেতে পারে আমাদের যারা আত্মীয় স্বজন বিভিন্ন জব ক্যাটাগরিতে আছেন বা অনার্স কমপ্লিট করছেন, গ্রাম পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে বা সিনিয়র যারা আছেন, তাদের সাথে আলাপ করেই এই ডিসিশন গুলো নেওয়া উচিত। অনেকে আবার ঋণ করেও অনার্স কমপ্লিট করছে, তবে এটা কতটুকু ভালো হবে বা ভালো মন্দ এটা নিজে জেনে নেওয়াই ভালো, যে নিজে বুঝে নেওয়াই ভালো, দেখে শুনে নেওয়াই ভালো। আমার ঋণটা আমি নিচ্ছি, আমি সেই ঋণ হিসেবে আমি কতটুকু কমপ্লিট করতে পারবো, এটা